দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকে রবিবার, সবার তো মনে আছে নিশ্চয়ই 16ই ফেব্রুয়ারি। আর এদিকে ফাল্গুনের আজকে কিন্তু 3 দিন, মানে পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, সেই ফাল্গুনের আজকে 3 দিন কোকিল গান গাইছে। আমাদের জাতীয় জীবনের যতগুলো কথাগুলো থাকে, কখনো কখনো অসঙ্গতি থাকে, অসংলগ্নতা থাকে এবং সেই সঙ্গে আবার দেশ গড়ার প্রত্যয় থাকে। আসলে জাতি এরকমই, মানুষ এরকমই। মানুষ কখনো পরাজিত হয় না, মানুষ কিন্তু জয়ী হতে ভালোবাসে। এবং জয়ী হবার জন্য এখন আমাদের প্রধানতম যে পুঁজি, প্রতিদিনের বাইরে বের হওয়ার সময়ই ঘরে থাকলেও সেটি হচ্ছে তথ্য। আর সংবাদপত্রগুলো যেগুলো আমরা তথ্য দেবার জন্য আপনাদের নিয়ে বসি, এই সংবাদগুলো কিন্তু প্রতিদিনের খুবই কাজের। আপনারা যেখানে আছেন, যানবাহনে হয়তো অফিসে ছুটছেন, কিংবা ঘরে বসে আছেন এক কাপ চা নিয়ে, অথবা একটু পরে হয়তো শুনবেন, আমরা কিন্তু সবার সঙ্গে আছি। একটু পরে বললাম এই জন্যে যে অনুষ্ঠানের পরেও আপনি যদি ইউটিউবে ক্লিক করেন এশিয়ান সংবাদ বিশ্লেষণ বলে, তাহলে কিন্তু অনুষ্ঠানটি পেয়ে যাচ্ছেন। আমাদের সমস্ত সংবাদ, আমাদের যারা অতিথি থাকেন, মূল্যবান অতিথি, তাদের সঙ্গে সময় কিভাবে কেটেছে, কতগুলো সংবাদ আমরা দিয়েছি, সব কিছু কিন্তু অনলাইনে থাকছে। নিশ্চয়ই আপনারা অনলাইন অফলাইন সব কিছু মিলিয়ে আমাদের সঙ্গে আছেন। আমরা আছি আপনাদের সঙ্গে, এবং আমি ডক্টর মঞ্জুরুল হক সঙ্গে আছি। চলুন আমরা আজকের মতো শুরু করি আমাদের তথ্যগুলো দেবার জন্যে। ও ভালো কথা, প্রতিদিনের মতোই কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত সম্মানিত অতিথি থাকেন। তারা কয়েকটি সংবাদ বিশ্লেষণ করেন, মানে আমাদের আজকের দিনের অন্যতম সেরা সংবাদগুলো, কিংবা এ কদিন যাবৎ যে সংবাদগুলো ঘুরপাক খাচ্ছে আমাদের প্রতিটি সংবাদপত্রে, জাতীয় জীবনে যেগুলি প্রয়োজন তা নিয়ে একজন আলোচক বিশ্লেষণ করেন, এবং আলোচক কিন্তু দেশের স্বনামধন্য ব্যক্তিত্ব হয়ে থাকেন। শুরু করি আমরা দেশ রূপান্তর দিয়ে। রবিবার 16ই ফেব্রুয়ারি 2025, 3রা ফাল্গুন 1431 বঙ্গাব্দ। দেশ রূপান্তর, তার প্রথম হেডলাইনটি বলি, যেটি লাল কালিতে 4 কলামে আছে। সংস্কার করবে রাজনৈতিক দল। ড্রপ হেডগুলোতে বলা হয়েছে যে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ড্রপ হেডে বলা হয়েছে বুলেট পয়েন্টে, অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস সফল হয়েছে, দ্বিতীয় অধ্যায় শুরু। তারপরে বলা হয়েছে যে গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব। তার পরেরটিতে বলা হয়েছে বর্তমান সরকারের ওপর আন্তর্জাতিক মহলের সমর্থন রয়েছে। এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আমাদের আজকের দেশ রূপান্তর। লিড নিউজটা একটু পড়ি, শুরুর কথাটি। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব ধরনের চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার রাজনৈতিক দলগুলোকে করতেই হবে, কমিশন ও সরকার সহযোগিতা দেবে। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, আর এই পথ চলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে। গতকাল শনিবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথাগুলো বলেছেন। এরপরে অন্যান্য হেডলাইনগুলোতে আমরা যাই। ডিসি সম্মেলন আজ থেকে শুরু। রাষ্ট্রপতির সঙ্গে অধিবেশন থাকছে না। তার ডান পাশে যেটি রয়েছে সেটি হলো দেশ ছাড়ছে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। ড্রপ হেডে দেখুন দেশ রূপান্তরের, ধরতে পুরস্কার ঘোষণা আসতে পারে, ম্যানেজ করে দেশ ত্যাগ ইমন ও কিলার আব্বাসের। আমেরিকা থেকে দেশে ফিরেছে টোকাই সাগর। শীর্ষ সন্ত্রাসীদের খবরটা আছে। এর ঠিক নিচেই বৈধ অবৈধ বিদেশিদের তালিকা করবে এসবি ও এনএসআই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্সের প্রথম সভা আজ।
অবৈধভাবে অবস্থানে বিদেশিদের কাছ থেকে 7,04,00,600 টাকা আদায়। পাশেই বলা হয়েছে যে ট্রাম্প মোদির বৈঠক আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ। অ্যাটর্নি জেনারেল বলেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পিলখানা হত্যাকাণ্ড। আর তারও নিচে সংস্কারে ঐকমত্য শেষে দ্রুত নির্বাচনের আশা। আগে স্থানীয় নির্বাচন নিয়ে দ্বিমত রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমরা এটি দেখেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে মতানৈক্য রয়েছে। সবার আগে সংসদ নির্বাচন, পরে স্থানীয় সরকারে মত বিএনপির সংস্কারে ঐকমত্যে পৌঁছানোর পর নির্বাচন চায় জামায়াত। দলগুলোর সঙ্গে আলাদাভাবে কথা বলবে কমিশন। সীমান্তে একটি সম্মেলন শুরু হয়েছে, বিজিবি এবং বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু কালকে। বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম, এটি রয়েছে নিচের দিকে। বাংলাদেশের ঐতিহাসিক ক্রীড়া ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখন থেকে এটি পরিচিতি পাবে জাতীয় স্টেডিয়াম ঢাকা নামে, এটির পরিবর্তন হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা পেয়েছি, আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে সম্মানিত অতিথি থাকছেন আজকে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর। ডক্টর তারিক মঞ্জুর, আমরা স্বাগত জানাচ্ছি আজকে আপনাকে এশিয়ান টেলিভিশনের সংবাদ বিশ্লেষণে আজকের এই সকালে। এবং আপনার মাধ্যমে আমি এশিয়ান টেলিভিশনের দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পর্বে। তারিক মঞ্জুর, আমরা যে বিষয়টি নিয়ে প্রতি বছর এই ফেব্রুয়ারি আসলে আমরা কথা বলি, আবার তারপরে ভুলে যাই বোধহয়, এরকম কিছু একটা ঘটে। সেটি হলো বাংলা ভাষার আমাদের বানানের যে স্বেচ্ছাচারিতা, অগোছালো একটি ভাব। এটি বাংলা একাডেমি এটি দায়িত্বপ্রাপ্ত এই বাংলা বানানগুলো একীভূত করে সবার কাছে পৌঁছে দিতে, এমনকি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রছাত্রীদের হাতেও যেন পৌঁছে, সেই বিষয়টি আমরা পাইনি। বাংলা বানানের অবস্থানটি এইরকম। আরেকটি আছে, বাংলা একাডেমি উচ্চারণ অভিধানটি প্রকাশ করেছেন অনেক আগেই, নরেন বিশ্বাসের যে অভিধানটি, এই উচ্চারণটির প্রমিত উচ্চারণ কি হবে, আমরা এক একজন এক এক রকম উচ্চারণ করছি, এটিও পৌঁছে দিতে পারেনি এই প্রতিষ্ঠানটি। প্রথম হচ্ছে বাংলা বানানের স্বেচ্ছাচারিতা, এটি নিয়ে আমাদেরকে একটু জানাবেন ডক্টর তারিক মঞ্জুর। হ্যাঁ, আপনি খুবই প্রাসঙ্গিক দুটি বিষয় উল্লেখ করেছেন। একটি হলো বাংলা বানান, আর একটি হলো বাংলা উচ্চারণ। আমি প্রথমে বানানের ব্যাপারটি বলি। আপনি যেভাবে ভূমিকা করলেন যে আমরা 21-এর পরে ভুলে যাই কিনা, উত্তর হলো যে না, আমরা ভাষার প্রয়োজনীয় আরো অনেকগুলো দিক ভুলে যাই। কিন্তু এই যে বানান কেউ ভোলে না। আমি বলছি বানান নিয়ে আলোচনা আসলে সারা বছরই চলতে থাকে, জি, এমনকি আমজনতা থেকে শুরু করে যারা লিখতে পারেন। বানান তো লেখার ব্যাপার, এটা মুখে উচ্চারণের ব্যাপার নয়। ফলে যারা লিখতে পারেন তারা যে কোনো লেখা পড়েই অন্তত একটি, দুটি, 10টি, 5টি প্রয়োজন অনুযায়ী তারা বানান ভুল বের করতে থাকেন, এবং যে ধিক্কার জানাতে থাকেন সেটা কিন্তু গিয়ে পড়ে সরাসরি বাংলা একাডেমির। বাংলা একাডেমি একটি প্রতিষ্ঠান, তারা কাজ করে আসলে পণ্ডিতদের নিয়ে, কিন্তু আসলে ঠিক কাদেরকে যুক্ত করা দরকার এটা সব সময় ঠিকভাবে নির্ধারণ করতে পারেনি। এই কারণে এই সমস্যাটা রয়ে গেছে, বা এখনো পর্যন্ত এর একটা সমাধান হয়নি। আপনি কিন্তু যথেষ্ট ভালো কথা বলছিলেন যে একীভূত বানান, যেটাকে আমরা বলছি যে সমন্বিত বানান। সমন্বিত একটা বানান, জি, শব্দের একটা শব্দের একাধিক বানান থাকবে না, এই থাকবে না। উদ্দেশ্য থেকেই 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে বানান সংস্কার কমিটি করে, সেই উদ্দেশ্য থেকেই সেই কমিটি করা হয়েছিল। যখন দেখা যাচ্ছিল যে একটা শব্দের অনেকগুলো বানান প্রচলিত আছে, তখন আমরা কোন বানানটি গ্রহণ করব এটা পণ্ডিতরা নির্ধারণ করবেন, এই জায়গা থেকে বানান কমিটি করা হয়েছিল। আসলে প্রাতিষ্ঠানিক উদ্যোগের আগেও হয়েছে, এর পরেও হয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে।
কিন্তু যেটি আমরা বলছিলাম যে প্রতিষ্ঠানে কারা কাজ করবে এইটা নির্ধারণের ক্ষেত্রে ভুল হয়েছে। যেমন আমি আরেকটা নমুনা দেখাই। 1801 সালে যখন গদ্য চালু হলো তখন বাংলা বানান নিয়ে কাজ করেছেন কারা? তখন কাজ করেছেন সংস্কৃত পণ্ডিতরা। ফলে বাংলা বানান সংস্কৃত ঘেঁষা হয়ে গিয়েছিল ওই সময়ে, যে কারণে কান লেখা হতো মূর্ধন্য ন দিয়ে। কেন? তাদের ধারণা ছিল কর্ণ থেকে কান এসেছে, কর্ণে যেহেতু মূর্ধন্য ন আছে, কান বানানেও মূর্ধন্য ন হবে। আবার পূর্ব থেকে পূব, যেহেতু পূর্ব বানানে দীর্ঘ উকার আছে, তাহলে পূব বানানেও দীর্ঘ উকার হবে। এভাবে বানানকে সংস্কৃত অনুসারী করার উদ্যোগটা নেওয়া হয়েছিল বাংলা গদ্যের যখন সূচনা হলো সেই পর্ব থেকেই। কিন্তু বাংলা বানান তার আগের 600 বছরে যেভাবে চলেছে সেটা ছিল উচ্চারণমূলক বানান। আমরা যেটা বলছি মধ্যযুগের বানান মূলত ছিল উচ্চারণমূলক, অর্থাৎ আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবেই লিখি। ফলে অন্তঃস্থ জ কিন্তু আমরা মধ্যযুগের পুঁথিতে বা হাতে লেখা বইয়ে আমরা পাবো না। আমরা মধ্যযুগের পুঁথিতে, যেখানে আজকের দিনে আমরা মূর্ধন্য ন ব্যবহার করি, প্রচুর এমন ক্ষেত্র আছে সংস্কৃত শব্দ বলে আমরা মান্য করে, সেগুলো কিন্তু মধ্যযুগে মূর্ধন্য নর ব্যবহার খুবই সীমিত পর্যায়ে ছিল। তো আমরা বলছি বাংলা বানান বারবার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠানের দ্বারা, প্রকারান্তরে পণ্ডিতদের দ্বারা। এবং ডক্টর তারিক মঞ্জুর, আমরা যে বিষয়টি এখন চাচ্ছি সেটি হলো বানানটির সমন্বিতকরণ যেভাবেই হোক না কেন এটিকে তো আমার পৌঁছে দিতে হবে। মানে আমি যখন গরুকে গ রয় রস্যকার দিয়ে আমি যখন ছেলেবেলায় পড়েছি, এখন আমরা পড়ছি গ ওকার দিয়ে। এই যে কারণটি, কার্যকারণটি আমি কেন লিখব আমার পরের প্রজন্মের জন্য, এই যে আপনি বলেন যে উচ্চারণ অনুসারে বানান, তো এই কথাটি তো বাংলা একাডেমিকে বলতে তো হবে জাতিকে যে এই কারণে। কিংবা যখন আপনি চীন লিখছেন দীর্ঘ ঐকার দিয়ে, তখন আপনি ফর্মুলায় বলছেন বিদেশি শব্দের উচ্চারণ লিখিত বানান হবে হ্রস্বইকার, আমি আবার দীর্ঘইকার দিচ্ছি। এই যে কারণগুলি তো জানিয়ে দিয়ে আমার শিক্ষার্থীর কাছে পৌঁছাতে হবে। কারণ ক্লাসে আপনি বা আমি গেলে আমাকে তো শুনতে হয়, আপনাকে শুনতে হয় যে বানানটি এরকম কেন, উত্তরটি তো জানা দরকার। আর বানানের ক্ষেত্রে সমস্যা কোন জায়গায়? আমরা বলছিলাম যে উচ্চারণমূলক বানান একসময় ছিল, জি। তারপরে সেটাকে ব্যুৎপত্তিমূলক বানান করা হলো সেই ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে। কিন্তু বানান কি আসলে এখন কোনো একটা ধরনে আছে? উত্তর হলো নাই। এবং পুরোপুরি কোনো ভাষায় উচ্চারণমূলক বা ব্যুৎপত্তিমূলক হতে পারে না। অর্থাৎ যদি আমরা বলি যে উচ্চারণ অনুযায়ী আমরা গরু বানানে ওকার দিয়ে দিলাম, বা আমরা দীর্ঘ ইয়ের উচ্চারণ করি না, আমরা ঈদ বানানে রস্বইকার রেখে দিলাম, এভাবে আসলে বানানকে চালানো যায় না। কারণ কোনো শব্দ, মানে কোনো ভাষার প্রতিটি শব্দই একই রীতিতে বা একই নিয়মে আসলে লিখিত হয় না, না উচ্চারণমূলক না ব্যুৎপত্তিমূলক। তাহলে এর সবচেয়ে ভালো সমাধান কি? সবচেয়ে ভালো সমাধান হলো বানান যেভাবে চলছে তাকে চলতে দাও, অর্থাৎ বানানের প্রচলনকে অগ্রাহ্য করতে নেই। যখনই অগ্রাহ্য করা হয় আচ্ছা তখনই বিকল্প তৈরি হয়। আচ্ছা, এখানে যদিও ডক্টর তারিক বলছি যে মঞ্জুর, আসলে বানানে বিকল্প রাখা যাবে না। ডক্টর তারিক মঞ্জুর, এখানে আরেকটা বিষয় জানতে চাই। এই যে গণমাধ্যমে আমরা কথা বলছি, আমাদের টেলিভিশনে যখনই স্ক্রল যেতে থাকে বা কোনো লেখা যেতে থাকে সংবাদের ভেতরে, তখন খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করতে হয়, ফলে প্রচুর বানানের বিভ্রাট ঘটেই। কারণ সবাই বানানের বিশেষজ্ঞ নন। যদি আমাদের একটি ই বুক থাকতো অনলাইনে বাংলা একাডেমির অভিধানটি, তাহলে বানানটি ভুল হওয়ার সঙ্গে সঙ্গে লাল কালিতে তা প্রদর্শন করা হতো এবং বানানটি সংশোধিত হয়ে যেত নিজে নিজেই। আপনি যথার্থই বলেছেন যে আমাদের যদি একটা ইবুক থাকতো বা এমন কোনো অ্যাপস এর মতো থাকতো যেখান থেকে আমরা যে কোনো শব্দ দ্রুত আমরা পছন্দ করে বের করে জি, ফেলতে পারতাম, তাহলে আসলে বানান ভুলটা অনেক কমে যেত। কমে যদিও যেত। বাংলা একাডেমির সর্বশেষ অভিধানের বা আরো কিছু অভিধানের পিডিএফ কপি পাওয়া যায়, কিন্তু সেগুলো শব্দ খোঁজার জন্য খুব উপযুক্ত নয়। এবং একই সূত্রে আপনি উচ্চারণের কথা বলছিলেন, এই ইবুক থাকলে জি, আমরা একটি শব্দের শুধু বানান নয়, উচ্চারিত রূপও কিন্তু আমরা শুনতে পেতাম। একই সঙ্গে সম্ভব, একই ডিকশনারিতে সম্ভব। একই ডিকশনারিতে জি জি। সম্ভব। এমনকি আমাদের উচ্চারণ যেটা লেখা থাকে অভিধানে, বাংলা একাডেমি আইপিএ তেও অভিধানে আইপিএ তেও উচ্চারণ দেখিয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটে একটি শব্দের উচ্চারণ বুঝতে পারা সাধারণ যে পাঠক বা লেখক তার পক্ষে সম্ভব না। সম্ভব একই নয়। সঙ্গে জি। উচ্চারণে আরেকটা সমস্যা হলো বাংলাতে উচ্চারণ লিখে দিলেও ওই শব্দের উচ্চারণ আসলে বোঝা যায় না। ফলে উচ্চারিত রূপের জন্য সবচেয়ে ভালো উপায় ছিল কানে শুনে বোঝার ব্যবস্থা করা, বোঝার সেটাও ব্যবস্থা। কিন্তু জি। করা হয়নি। হুম হুম। এবং আপনি যে প্রসঙ্গ আরেকটি তুলেছিলেন শুরুতেই, সেটি হলো যে আমাদের
অভিধানগুলোতে যে উচ্চারণের যে ব্যাপারটি আছে সেটা কতটুকু সমন্বিত রূপ বাংলা একাডেমি করতে পেরেছে। আমি বলবো বাংলা একাডেমির যে উচ্চারণ অভিধানের উদ্যোগ নেওয়া হয়েছিল দারুণ ব্যাপার ছিল, কিন্তু এর সময় এসেছে শব্দের উচ্চারণ কিন্তু দ্রুত বদলাতে থাকে, বানান যেভাবে বদলায় উচ্চারণ তার চেয়ে দ্রুত তার গতিতে চেয়ে দ্রুত বদলায়। গতিতে বদলায়। জি, ফলে সেটা কিন্তু জি, জি। বিবেচনায় নেওয়া হয়নি, যে কারণে আরেকটা ব্যাপার শুরু থেকেই বিবেচনা নেওয়া হয়নি, সেটা হলো আমাদের দুই বাংলা রাজনৈতিকভাবে সীমানা রেখা আলাদা হওয়ার কারণে আমরা উচ্চারিত ধ্বনির উচ্চারিত রূপের পার্থক্য আরো বেশি দেখতে পাই সেই 47-এর পর থেকে। হুম, হুম। অর্থাৎ একই শব্দ দেখব পূর্ব বাংলায় যেভাবে যেটা প্রমিত বলে আমরা উচ্চারণ করছি, পশ্চিম বাংলাতে কিন্তু সেভাবে উচ্চারণ হয় না। এবং কিছু শব্দ আমাদের এখানে নানা রকম তর্ক রয়েছে। ধরা যাক যে প্রশ্ন, এটা দন্তস্বয়ের মতো উচ্চারণ হবে নাকি তালব্যস্বয়ের মতো তালবস্য, প্রশ্ন জি। হবে, এই তর্ক কিন্তু পণ্ডিতদের মধ্যে আছে। এরকম প্রচুর শব্দ আছে যারা পণ্ডিতরা দুই রকম উচ্চারণ নিয়ে তারা তর্ক করেন। এগুলোর ক্ষেত্রে একটি সমন্বিত রূপ নির্ধারণ করা জরুরি। তবে আমি বলবো সূত্র দিয়ে সবকিছু না আটকাতে, এটা উচ্চারণের ক্ষেত্রে তো বটেই, এমনকি বানানের ক্ষেত্রে এটা খুবই দরকার। আমরা বানানে আমাদের মনে হয় ডক্টর তারিক মঞ্জুর যে বাংলা একাডেমি তার কাজটি সঠিক জায়গায় সঠিক ব্যক্তিত্ব এবং সঠিক বিশেষজ্ঞকে ব্যবহার করলে সমস্যাটির সমাধান হতে পারে। আমরা আজকে সকালে আমিও তাই মনে এশিয়ান করি। সংবাদ বিশ্লেষণ আপনাকে পেয়ে আনন্দিত বোধ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুরের সঙ্গে। যুগান্তর বলছে যে সংস্কার করবে দলগুলো, এটি তার প্রধান হেডলাইন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টার এই কথাটি। দল নিবন্ধনের শর্ত সহজ করার প্রস্তাব। পুলিশ লীগের দাপটে পোশাক বদল, চাপের মুখে নারকোটিক্সের নতি শিকার। আগে জাতীয় নির্বাচনের পক্ষে বেশিরভাগ দল, এটি আমরা দেখলাম। এরপরে আসুন একটি জনকণ্ঠের দিকে তাকাই। জনকণ্ঠ বলছে তার হেডলাইনে, অভ্যুত্থানের স্বপ্ন কাজে লাগাবো। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো, প্রধান উপদেষ্টার কথা এটি। আন্তর্জাতিক সংবাদে, ভূমধ্য সাগর থেকে ইউক্রেন রণাঙ্গন, সম্মুখ গতিতে চলছে সিভিল প্রশাসন ডিসি সম্মেলন। চলুন ইত্তেফাকে। ইত্তেফাক বলছে 3 ইস্যুতে বিএনপি ও জামায়াতের মতো ভিন্নতা, সরকারের দূরভিসন্ধি নেই, সংস্কার থেকে সরা যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা, সাবেক 2 এমপি ও আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার 4,500। অপারেশন ডেভিল হান্টের 8 দিন। ভাষা আন্দোলনে কবি সাহিত্যিকদের ভূমিকা ছিল অত্যন্ত জোরালো। এই বিষয়টি, এর মধ্যে আমরা প্রথম আলোটাকে আবার একটু চোখ বুলিয়ে নিই। নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় 3 জন। নতুন রাজনৈতিক দল, ড্রফেডে বলা হচ্ছে নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 5ই ফেব্রুয়ারি শুরু হওয়া এই জরিপে মানুষের কাছে 5টি প্রশ্ন করা হয়েছে। প্রথম আলোতে বলছে সংস্কার নিয়ে ঐক্যের প্রয়াস শুরু। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ মুহূর্তে আজকের মতো যেতে হবে। চলুন আজকের মতো ফিরে যাই, কালকে তো আবার দেখা হচ্ছেই। যেতে যেতে আমরা একটি বিষয়কে নিয়ে দেখছিলাম, একেবারে ইত্তেফাকের একটি ব্যাপার। ভাষা আন্দোলনে কবি সাহিত্যিকদের জোরালো ভূমিকা ছিল। এই যে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি, কবে ছুটি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কোনো এক মাকে আমরা দেখছি যে এই কবিতাটি তাকে নিয়ে লেখা। আর ঘটনাপঞ্জি যদি আমরা বিশ্লেষণ করি, ওদিকে আব্দুল গাফফার চৌধুরী, আলতাফ মাহমুদের সুরারোপিত আমার ভাইয়ের রক্তে রাঙানো গান, এটি আব্দুল লতিফের গানটি প্রথমত করা। এই সমস্ত বিষয়কে যদি আমরা দেখতে থাকি, তাহলে দেখি ভাষা আন্দোলনে আমাদের ছাত্র জনতার যে অংশগ্রহণ ছিল, প্রাণ দেয়া ছিল, রক্ত দেয়া ছিল। আমাদের কিন্তু শিল্পী সাহিত্যিকও দেশের জন্যে, ভাষার জন্যে, অধিকারের জন্যে, মায়ের ভাষাটির জন্যে যুদ্ধ করেছেন। আমরা সবার জন্যে
এই ভাষা আন্দোলনে শহীদদের প্রতি, তাদের রক্তের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যেসব শিল্পী সাহিত্যিক আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। কথা হবে আগামীকাল। ভালো থাকুন। শুভেচ্ছা সবার জন্যে।